ক্রান্ত নীলাঞ্জনার নেক্সট হিয়ারিংয়ের দিন এবার আচমকাই ক্রান্ত নীলাঞ্জনার হয়ে লড়াই করার জন্য অ্যাডভোকেটকে কোর্টে দেখা মাত্র এবার চমকে গেল অফিসার খান এবং সার্থক। এমন দ্বারা ভিডিওতে লাইক দিতে থাকুন যে মুহূর্তে কিনা ক্রান্ত এবং নীলাঞ্জনাকে নেক্সট হিয়ারিংয়ের দিন কোর্টে তোলা হয়, ঠিক সেই মুহূর্তে কোর্টে যখন ক্রান্ত এবং নীলাঞ্জনার হয়ে লড়াই করার জন্য আইনজীবী দাঁড় করানো অবস্থায় দেখতে পায় যে সার্থক, ঠিক সেই মুহূর্তে সার্থক অফিসার খানকে বলতে থাকে যে অফিসার খান, সেদিন যখন ফার্স্ট হিয়ারিংয়ের দিন ওদেরকে কোর্টে হাজির করা হয়েছিল তখন তো ওদের হয়ে লড়াই করার জন্য কোনো অ্যাডভোকেট ছিল না, তাই না? তাহলে আমি যদি খুব সম্ভবত ভুল না হয়ে থাকি, তাহলে আজ কোথা থেকে এরা ম্যানেজ করে ফেললো বলুন তো আইনজীবী। ঠিক সেই মুহূর্তে অফিসার খান বলতে থাকে যে সেটাই তো আমার ভেবে আশ্চর্য লাগছে যে তারা হাজতে থেকে কী করে সব কিছু ম্যানেজ করে নিচ্ছে। কোনো না কোনোভাবে কেউ না কেউ তো আছে যে কিনা পেছন দিয়ে থেকে নিজেকে গোপনে রেখে সব কিছু থেকে ওনাদেরকে সহযোগিতা করছে। কিন্তু সেই ব্যক্তিটাকে অন্যদিকে সার্থক মনে মনে বলতে থাকে যে কোনো মতে এই ব্যক্তিটা, আমি যার কথা ভাবছি সে তো না, কোনো মতে এই জিনিসটা স্রোত তো করছে না, কিন্তু স্রোতের কাছে এত টাকাই বা কোথায় আসবে? কারণ এই লোক তো আর ফ্রিতেই সার্ভিসটা দেবে না, তাহলে কোনো না কোনোভাবে সে তো অবশ্যই কিছু অনেকটা টাকাই চার্জ করছে। তাহলে এই টাকাগুলো কে বা ওনাকে পে করছে? যে করে হোক না কেন আজকে হিয়ারিং শেষ হওয়া মাত্র আমাকে একবার ওনাকে জেরা করতে হবে। অন্যদিকে যখন সেদিনকার কেসে আপাতত স্থগিত রাখা হয় এবং সকল এভিডেন্স দেখানো সত্ত্বেও যখন ক্রান্ত এবং নীলাঞ্জনাকে দোষী সাব্যস্ত করতে অফিসার খান এবং সার্থকের পক্ষের আইনজীবী ব্যর্থ হয়, ঠিক সেই মুহূর্তে সেদিনের মতন কেসটা স্থগিত রাখা মাত্রই যখন তাদেরকে বাইরে নিয়ে আসা হয় হিয়ারিং শেষে, ঠিক সেই মুহূর্তে সার্থক ক্রান্ত এবং নীলাঞ্জনার হয়ে লড়াই করা সেই আইনজীবীকে জেরা করে বলতে থাকে যে আচ্ছা আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনাকে ঠিক কে রেখেছে ওদের হয়ে লড়াই করার জন্য? কারণ আমি যতদূর জানি প্রথম দিন হিয়ারিংয়ের সময় কিন্তু আপনার অস্তিত্ব ছিল না, কিন্তু এখন হঠাৎ করে আপনি কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেন বলুন তো। অন্যদিকে সেই পক্ষের আইনজীবী বলতে থাকে যে আপনাকে সেই জিনিসটা সাফাই দিতে কিন্তু আমি কোনো মতেই বাধ্য নই এবং আপনি আমার জন্য এখন রীতিমতো আমার প্রতিপক্ষ, তাই প্রতিপক্ষের সঙ্গে আমি কোনো মতেই সলামশওয়ারা করতে চাই না এবং আপনাকে আমি নিশ্চয়ই এর জন্য জবাবদিহি করতে বাধ্য না। তাই আপনি আমাকে যতই চার্জ করুন না কেন আমি কোনো মতেই সেই ব্যক্তির নাম প্রকাশে আনবো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে লুকিয়ে যাচ্ছেন কেন বলুন তো? সেই ব্যক্তির নাম আপনি নাম মুখে আনলেও আমি কিন্তু খুব ভালো করে জানতে পেরে গেছি যে সে খুব সম্ভবত স্রোতস্বিনী। তাই তো ঠিক সেই মুহূর্তে স্রোত আড়ালে দাঁড়িয়ে যখন দেখতে পায় যে সার্থক ওদের পক্ষে আইনজীবীকে ডেরা করছে, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে সার্থক, তুমি যে নিজেকে কতটা নিচে নামিয়ে ফেলেছো তুমি হয়তো এখন সেটা রিয়েলাইজ করতে পারছো না, কিন্তু একটা সময় যখন তুমি এই জিনিসটা রিয়েলাইজ করতে পারবে না তখন আর তুমি কোনো মতে আমার কাছে ক্ষমা পাবে না। কারণ তুমি আমার মেজদি ভাইয়ের উপরে নিজের ক্ষোভ রাগ মেটাতে গিয়ে তুমি এতটা জঘন্য মানুষে পরিণত হয়েছো যে যেটা আমার ভাবতেও ঘেন্না করছে যে তোমার মতন একজন মানুষকে আমি ভালোবেসেছিলাম একটা জীবনে, কিন্তু এখন তোমার প্রতি আমার ভালোবাসা দিনে দিনে কমে রীতিমতো এখন ঘেন্না বাড়ছে। তোমাকে আমি আর জাস্ট সহ্য করতে পারছি না। তুমি কেন এমন হয়ে যাচ্ছ বলো তো? এই সার্থকটাকে তো আমি কোনো মতেই চিনি না, আমি তো এই সার্থককে কোনোদিনও ভালোবাসিনি। অন্যদিকে সার্থক বলতে থাকে নীলাঞ্জন এবং ক্রান্তের পক্ষের আইনজীবীকে হুমকি দিয়েছে, দেখুন আপনি বাড়াবাড়ি করে ওদেরকে গার্ড করার চেষ্টা করবে না, এতে করে কিন্তু আপনারই বিপদ বাড়বে। কারণ আপনি ভুলে যাবেন না ওরা কিন্তু আমাদের সমাজের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক এবং ওদেরকে এই সমাজ থেকে যত শীঘ্রই সম্ভব বের করে দেওয়াই ভালো। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।